সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নওয়াব ফয়জুন নেছর সরকারি কলেজ। আমাদের বিগত লেসনগুলোতে আমরা বিশেষ করে প্রাণীবিদ শ্রেণীবিন্যাসের যে অধ্যায়টি, আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে আমাদের আলোচনার বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত ছিল ডাইভার্সিটি এবং বেসিস অফ অ্যানিম্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রাণী শ্রেণীবিন্যাসের বিভিন্ন ভিত্তি আমরা আলোচনা করেছি। আজকে আমি তোমাদের এই লেসনটা সাজিয়েছি বিশেষ করে আমরা প্রাণী শ্রেণীবিন্যাসের একেবারে যে একটা রেফারেন্স শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে দেখি যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আমরা দেখব যে টোটাল প্রাণী জগতের যেই প্রাণীরা আছে তাদেরকে আমরা কতগুলো দলভুক্ত করে বিভিন্ন দল, বিশেষ করে আমরা কতগুলো পর্বের প্রাণী নিয়ে আমরা আলোচনা করি শ্রেণীবিন্যাসে। আমি তেমনি যে বিষয়টি, যেই শ্রেণীবিন্যাসটি আলোচনা করব সেটা হলো হিকম্যান প্রণীত শ্রেণীবিন্যাস। হিকম্যান এটাল 2017 সালের এডিশনে আমরা যেই শ্রেণীবিন্যাসটা দেখি, আমরা আজকে সেই শ্রেণীবিন্যাসটি আলোচনা করব। তবে শ্রেণীবিন্যাস আলোচনা করার শুরুতে আমরা কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা মূল শ্রেণীবিন্যাসে চলে যাব। এর মধ্যে রয়েছে, যেমন আমরা দেখি এই প্রাণীজগতের যে পর্বগুলো আছে, তো সেই পর্বগুলোকে আমরা দুইটা ভাগে বিভক্ত করি পর্বগুলোকে। তার মধ্যে কিছু পর্বকে আমরা প্রধান পর্ব বা মেজর পর্ব বলি। হ্যাঁ, যেমন আমরা যদি বলি প্রধান পর্ব বা মেজর, হ্যাঁ, প্রধান বা মেজর পর্ব, মেজর পাইলাম। আর কিছু পর্ব আমরা বলবো অপ্রধান বা মাইনর, পাইলাম। তাহলে প্রধান আর অপ্রধান, কোনটা প্রধান পর্ব বা কোনটা অপ্রধান? এই অপ্রধান পর্বকে, এটাকে আমরা আরো একটা শব্দ বলি গৌণ, গৌণ বা অপ্রধান বা মাইনর ফাইলা। তাহলে আমরা এই মেজর পর্ব, কোনটাকে আমরা মেজর পর্ব বলবো? আমরা দেখি যে প্রাণী জগতের সকল পর্বে প্রাণীর সংখ্যা একরকম নয়, বিভিন্ন পর্বে প্রাণীর সংখ্যা কম বা বেশি থাকতে পারে। তো যেই কম, এরকম বেশি প্রাণীযুক্ত, বেশির একটা লিমিটেশন আছে, কত থেকে বেশি আমরা বলবো। সেক্ষেত্রে আমরা ধরে নিই যদি 5000 বা তার চেয়ে বেশি সংখ্যক প্রাণী থাকে, তাহলে সেটাকে আমরা মেজর পর্ব বলে থাকি। আর যে সকল পর্বে আমরা দেখবো যে প্রাণীর সংখ্যা 5000-এর কম, সেগুলোকে আমরা বলবো মাইনর পর্ব। তাই এইভাবে আমরা মেজর পর্ব এবং মাইনর পর্ব, আমরা পর্বগুলোকে এইভাবে দুইটা ভাগ করে, দুইটা অংশে বিভক্ত করে আমরা আলোচনা করি। যেমন প্রাণী জগতে যে আমরা প্রধান পর্ব বা মেজর পর্বের মধ্যে আমাদের যেমন পরিপেরা, নিডোরিয়া, প্লাথেলমিনথেস, নেমাটোডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এই যে আমরা পর্বগুলো বলি, এগুলো সবই মেজর পর্ব। আবার মাইনর পর্ব যেখানে প্রাণীর সংখ্যা কম, যেমন রটিফেরা, তারপরে টিনোফোরা, তারপরে আছে যেমন নেমার্টিয়া, হ্যাঁ, তারপরে একান্থোসেফালা, হ্যাঁ, তারপরে কাইনেটোমরফা। এইভাবে আমরা দেখি যে কিছু কিছু পর্ব আছে যেগুলোতে প্রাণীর সংখ্যা কম। আজকে আমরা আলোচনা করব যে হিকম্যানের একটা বই আছে, দ্য ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি। ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি বইতে তিনি প্রাণী জগতের যে পর্বগুলো আছে, সেগুলো টোটাল প্রাণী জগতের প্রাণীদেরকে তিনি 33টি পর্বে বিভক্ত করেন। 33টি পর্ব, অর্থাৎ আমরা হিকম্যানের ইয়েতে দেখবো যে টোটাল পর্ব সংখ্যা হলো 33টি। তার মধ্যে আমরা এই হিকম্যানের ইয়েতে আমরা দেখবো যে মেজর পর্ব আছে 9টি, আর মাইনর পর্ব তা হলো 24টি। এই টোটাল 33টি পর্ব। এটা আমরা হিকম্যানের শ্রেণীবিন্যাস, এইভাবে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে শ্রেণীবিন্যস্ত করেছেন। তবে আমরা যেহেতু হিকম্যানেরটা আলোচনা করবো, তো সেই ক্ষেত্রে আমরা এরকম পর্বগুলো দেখি। আর এই যে মেজর 9টা পর্ব, তার মধ্যে আবার 8টা পর্ব আছে যেগুলোকে আমরা নন কোঅর্ডিনেট পর্ব বলি, আর একটা পর্বকে আমরা কোঅর্ডিনেটেড পর্ব বলি। আমরা এই পর্বগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা যখন অ্যানিম্যাল ক্লাসিফিকেশন পড়ি, আমরা দেখব যে প্রাণীদেরকে আমরা কতগুলো বড় বৃহৎ আমরা শাখায় বিভক্ত করি। আমরা
এইরকম প্রাণীদের আমরা তিনটা ব্রাঞ্চ দেখি। একটা বলি আমরা, একটা প্রাণীকে বলি ম্যাসোজোয়া। ম্যাসোজোয়ান প্রাণী হলো সেই প্রাণী যাদের সেল অল্প কিছু সেলের গুচ্ছ নিয়ে তৈরি। এই ধরনের প্রাণীদেরকে আমরা বলি ম্যাসোজোয়া, এবং এদের কোষগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা কোষের কার্যাবলীটা আলাদা। হ্যাঁ, এবং এইরকম গুচ্ছাকারে আলাদাভাবে, অনেকটা এটা কলোনিয়াল প্রাণীর মতো। এটা একগুচ্ছ 16 থেকে 32টা কোষের একটা গুচ্ছ নিয়ে এই প্রাণীগুলো গঠিত। যেমন ম্যাসোজোয়া পর্বের প্রাণীরা এরকম ম্যাসোজোয়ার অন্তর্ভুক্ত। আবার কিছু আমরা দেখি যে প্যারাজোয়া। প্যারাজোয়া মানে হলো এরা এই গুচ্ছটা, অর্থাৎ একগুচ্ছ কোষ, বিভিন্ন রকমের কোষ নিয়ে তৈরি। তাদের কোনো টিস্যু তৈরি হয় না, তারা অঙ্গ তৈরি হয় না, টিস্যুবিহীন অঙ্গবিহীন এরকম কতগুলো কোষের গুচ্ছ। এরা আলাদা আলাদা ধরনের কাজ করে এবং পুরো তাদের সবগুলো কোষের গুচ্ছের কাজ একত্রে তাদের একটা প্রাণীর কাজের মতো কাজ করে থাকে। তাহলে এইরকম আলাদা আলাদা কাজের সমন্বয়ে পুরো প্রাণীটার কাজ হয়, এমন প্রাণীদেরকে আমরা প্যারাজোয়া বলি। প্যারাজোয়া প্রাণীদের মধ্যে আমরা দেখি দুইটা পর্ব আছে, একটা হলো প্ল্যাকোজোয়া, একটা হলো পরিফেরা। তো প্ল্যাকোজোয়া অ্যান্ড পরিফেরার মধ্যে আমরা, পরিফেরাটা হলো আমাদের মেজর পর্ব, প্ল্যাকোজোয়াটা হলো আমাদের মাইনর পর্ব, আমরা এইখানে একটা দেখি। আর বাকি প্রাণীদেরকে আমরা ইউমেটোজোয়া বলি। ইউমেটোজোয়া হলো যারা আলাদা আলাদা হয় টিস্যু নতুবা অঙ্গ নতুবা তন্ত্র এগুলো তৈরি হয়েছে, এমন প্রাণীদেরকে আমরা এই ইউমেটোজোয়া বলে থাকি। ইউমেটোজোয়া প্রাণীদেরকে আবার আমরা দুইটা সেকশনে বিভক্ত করি, দুইটা গ্রেডে বিভক্ত করি। একটাকে বলা হয় রেডিয়েটা, আর এটা হলো বাইলেটারালিয়া। রেডিয়েটা হলো এরকম যারা রেডিয়াল সিমেট্রি প্রদর্শন করে। আমরা এর আগে শ্রেণীবিন্যাসের ভিত্তি সিমেট্রি বলেছি, সিমেট্রি প্রতিসাম্যতা। তাহলে এরকম এই রেডিয়েটাতে আমরা রেডিয়াল সিমেট্রি দেখবো। দ্বিস্তরীয় প্রাণী এরা দেহে ভ্রূণস্তর, দুইটা ভ্রূণস্তর থেকে এদের বিকশিত হয়, এমন এদের কোনো অঙ্গ বা তন্ত্র নাই, বরং এরা একেবারে সিম্পল ধরনের, সরল ধরনের টিস্যু নিয়ে তাদের দেহটা গঠিত, এই অবস্থায় আছে। এমন প্রাণীরা আমাদের রেডিয়েটার অন্তর্ভুক্ত। এবং রেডিয়েটাতে আমরা দুইটা পর্ব দেখি। একটা রেডিয়েটাতে আমাদের দুইটা পর্ব থাকে, তার মধ্যে একটা পর্বকে আমরা বলি যেমন নিডারিয়া, একটা নিডারিয়া, আর একটা হলো টিনোফোরা। হ্যাঁ, তাহলে আমরা এখানে দুইটা পর্ব দেখি। একটা হলো নিডারিয়া, এই যেমন এইখানে রেডিয়েটাতে আমাদের এখানে মেজর পর্বের মধ্যে রেডিয়েটাতে দুইটা পর্ব, একটা হলো নিডারিয়া, আরেকটা হলো এই দুইটা। তার মধ্যে এটা হলো মেজর পর্ব, এটা হলো মাইনর পর্ব। আমরা এরকম দুইটা দেখি রেডিয়েটাতে। আর বাকিটা হলো, আর বাকিগুলোকে আমরা বলি বাইলেটোরালিয়া। বাইলেটোরালিয়া হলো যাদের মধ্যে আমরা দেখব যে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখি, তাদের দেহে অঙ্গ বা তন্ত্র গঠিত হয়েছে, এমন প্রাণীরা বাইলেটারিয়াল। এরা সুগঠিত, এরা অপেক্ষাকৃত উন্নত ধরনের প্রাণী আমরা এখানে দেখব বাইলেটারালিয়াতে। এই বাইলেটারালিয়াতে প্রাণীদেরকে আবার আমরা তাদের সিলোম, দেহে সিলোম আছে কি নাই বা সিলোমের প্রকৃতিটা কেমন, তার উপর ভিত্তি করে আমরা এদেরকে তিনটা দলে ভাগ করতে পারি। আমরা জানি যে সিলোমের ভিত্তিতে প্রাণীদেরকে তিন ভাগে ভাগ করা হয়। তো এখানে আমরা তিন রকমের দেখি বাইলেটারালিয়ার মধ্যে। একটা বলি আমরা অ্যাসিলোমেট প্রাণী। অ্যাসিলোমেট প্রাণী যে প্রাণীতে সাধারণত সিলোম থাকবে না, সিলোমবিহীন প্রাণী। অর্থাৎ আমরা তো এর আগে বলেছি, আমি আর এই জায়গাটা আসছি না, আমরা দেখব সিলোমবিহীন এই প্রাণীদেরকে আমরা বলছি অ্যাসিলোমেট প্রাণী। এর মধ্যে আমাদের উল্লেখযোগ্য প্রাণী আছে প্লাটিহেলমিনথেস পর্ব। প্লাটিহেলমিনথেস পর্ব এই প্লাটিহেলমিনথেস পর্ব, এবং এই প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা এরা হলো অ্যাসিলোমেট বা সিলোমবিহীন প্রাণী। এরকম আরো, এটা হলো মেজর পর্ব। হ্যাঁ, আর যেমন গ্যাস্ট্রোমুলিডা এবং নেমার্টিয়া, আরো দুইটা ছোট পর্ব আছে, গ্যাস্ট্রোমুলিডা একটা, নেমার্টিয়া একটা। এরা সাধারণত এদেরকে আমরা বলি এরাও সিলোমবিহীন প্রাণী, এরা হলো মাইনর পর্ব। তাহলে এই গেল অ্যাসিলোমেট প্রাণী। এরপরে অ্যাসিলোমেট পরে আমরা দেখি সুডোসিলোমেট প্রাণী। সুডোসিলোমেট প্রাণী কারা? যেই প্রাণীতে আমরা সিলোম আছে কিন্তু অপ্রকৃত সিলোম। অপ্রকৃত সিলোম মানে কি? যেই সিলোমে কি নাই, দুইটা আবরণ, প্যারাইটাল পেরিটোনিয়াম আবরণ অথবা ভিসারাল পেরিটোনিয়াম আবরণ, যে কোনো একটা নাই অথবা দুইটা নাই, সেই ধরনের প্রাণীদেরকে আমরা অ্যাসিলোমেট প্রাণী বলছি। অর্থাৎ সিলোমটা অপ্রকৃত ধরনের সিলোম। এই ধরনের প্রাণীদেরকে আমরা অপ্রকৃত সিলোমধারী প্রাণী বা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী বলি। এই প্রাণীতে কারা আছে? অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের মধ্যে আমরা এখানে দেখবো যে অনেকগুলো পর্ব আছে। যেমন আমরা যদি এরকম বলি রটিফেরা,
যেমন এখানে অনেকগুলো পর্ব আছে, রটিফেরা আছে, গ্যাস্ট্রোট্রিকা আছে, কাইনেটোরিম্ফা আছে, তারপরে নেমাটোডা আছে, নেমাটোমরফা আছে, এখান্থোসেফালা, অ্যান্টোপ্রক্টা, পেরিয়েপুলিডা, তারপরে লুসিফেরা, এই যে প্রাণী পর্বগুলো আছে। তাহলে এই যে আমরা অনেকগুলো প্রাণী পর্ব দেখলাম, তার মধ্যে একটা পর্ব আছে যেটাকে আমরা বলছি মেজর পর্ব, অর্থাৎ অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের মধ্যে একমাত্র নেমাটোডা। এই পর্বটা, এই যে নেমাটোডা, এই পর্বটা হলো মানে মেজর পর্ব, যেটা অপ্রকৃত সিলোমযুক্ত মেজর পর্ব এটা। আর বাকি যে এতগুলো নাম বললাম আমি, এগুলো সবগুলি হলো মাইনর পর্ব। তাহলে আমরা এই মেজর পর্ব এটার সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আসি আমাদের প্রকৃত সিলোমযুক্ত পর্ব। এই পর্বের সংখ্যা অনেকগুলো পর্ব আছে এখানে। আমি যদি একটু নামগুলো দেখি, এখানে অনেকগুলো পর্ব আছে। তার মধ্যে আমাদের মেজর পর্বই আছে এখানে পাঁচটা মেজর পর্ব, অর্থাৎ টোটাল 9টা মেজর পর্বের মধ্যে 5টা মেজর পর্বই হলো আমাদের এই প্রকৃত সিলোমযুক্ত, অর্থাৎ ইউসিলোমেট প্রাণী, যারা ইউসিলোমেট প্রাণী বা প্রকৃত সিলোমযুক্ত প্রাণী, যাদের প্যারাইটাল পেরিটোনিয়াম এবং ভিসেরাল পেরিটোনিয়াম আবরণ আছে, এমন প্রাণীরা এই দলভুক্ত। এর মধ্যে যে পর্বগুলো আছে, যেমন মোলাস্কা, নেমাটোডা, আর্থ্রোপোডা, এগুলো এই 3টা হলো আমাদের মেজর পর্ব। এছাড়া আছে একাইউরিডা, তারপরে সাইপাংকুলিডা, হ্যাঁ, ট্র্যাডিগ্রেডা, তারপরে পেন্টাস্টোমিডা, হ্যাঁ, অনিকোফোরা, হ্যাঁ, পোগোনোফোরা, ফোরোনিডা, অ্যাক্টোপ্রক্টা, কিটোগনাথা, ব্রাকিওফোডা, হ্যাঁ, তারপরে হেমিকর্ডাটা। আর মেজর আরো 2টা পর্ব আছে, সেটা হলো একাইনোডার্মাটা, কর্ডাটা, অর্থাৎ মোলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা, এই 4টা হলো এখানে মেজর পর্ব। আমরা এই মেজর পর্বগুলো এখানে দেখি। এবং টোটাল এই আমাদের যা পর্বগুলো, অর্থাৎ আমরা এখানে 33টা পর্বের নামই বলেছি, তার মধ্যে আমাদের 9টা মেজর পর্ব আছে। আমরা এই 9টা আমাদের পাঠ্যসূচিতে, আমাদের পাঠ্য সিলেবাসে আমাদের এই 9টা পর্ব সম্পর্কে আমাদের পড়া আছে। আমরা পর্যায়ক্রমে এই 9টা পর্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমরা বলিনি, আরেকটা কথা আমি একটু আগে বলেছি, সেটা আমি আবার একটু রিপিট করতে চাই। সেটা হলো আমাদের এই যে আমরা যে পর্বগুলো পড়ব, এই যে টোটাল পর্ব হলো আমাদের বলছি এই 9টা মেজর পর্ব। এই 9টা মেজর পর্বের প্রাণীরা বিশেষ করে আমাদের 2টা দলভুক্ত। এর মধ্যে আমরা 9টা পরের 8টা পর্বের প্রাণীদেরকে আমরা বলি নন কর্ডেট, একটা পর্বের প্রাণীদেরকে বলি কর্ডেট। নন কর্ডেট বা কর্ডেট কেন? কারণ আমরা জানি নটোকর্ড নামক একটা অর্গান, নটোকর্ড নামক একটা পার্ট আমাদের তৈরি হয় ভ্রূণীয় বিকাশকালীন সময়ে। যে সকল প্রাণীতে ভ্রূণীয় বিকাশকালীন সময় নটোকর্ড তৈরি হয় তাদেরকে আমরা কর্ডেট বলছি, আর যাদের তৈরি হয় না তারা নন কর্ডেট। 9টা পর্বে এই নটোকর্ড থাকে না। যে কোনো ওই 9টা পর্বের প্রাণীদেরকে আমরা 8টা পর্বে, 9টা পর্বের মধ্যে 8টা পর্বেই কিন্তু ওই নটোকর্ড তৈরি হয় না। যে কারণে ওই 8টা পর্বকে আমরা নন কর্ডেট বলি। আর বাকি একটা পর্ব যেটাতে আমরা দেখবো নটোকর্ড থেকে বিকশিত হয়, তাদেরকে আমরা কর্ডেট বলবি। কর্ডাটা পর্বের প্রাণীরা কর্ডেট। আর বাকি যেই যেমন বাকি পর্বের মধ্যে আছে পরিফেরা, নিডারিয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথেস, তারপরে নেমাটোডা, তারপরে মোলাস্কা, আর্থ্রোপোডা, এনিলিডা, একাইনোডার্মাটা, এগুলো সবাই হলো এরা, এই যে 8টা হলো নন কর্ডেট। তাহলে আমরা এগুলোই পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। নন কর্ডেটের যে বৈশিষ্ট্যগুলো আছে, আমরা যদি কয়েকটা বৈশিষ্ট্য দেখি, যাদেরকে যেই বৈশিষ্ট্যের আলোকে আমরা নন কর্ডেটদেরকে নন কর্ডেট বলে থাকি, সেটার মধ্যে রয়েছে যেমন নটোকর্ড থাকবে না, নটোকর্ড অনুপস্থিত। তারপরে যেমন তোমরা দেখো হাঙ্গরের যেমন গলবিলে ফুলকা চিহ্ন থাকে, আমরাও যখন বুনি অবস্থা ছিলাম আমাদের গলবিলে ফুলকা চিহ্ন ছিল, কিন্তু নন কর্ডেট প্রাণীতে এরকম ফুলকা চিহ্ন থাকবে না। তারপরে পায়ুর পশ্চাতে আমরা দেখি কর্ডাটা পরের প্রাণীতে আমরা বেসিক্যালি দেখি যে পায়ুর পশ্চাতে লেজ থাকে। আমরা মানুষেরাও যখন ভ্রূণী অবস্থায় আমাদের মায়ের গর্ভে লালিত পালিত হয়েছিলাম, তখন ওই সময় আমাদের ভ্রূণের মধ্যে কিন্তু লেজ ছিল। তা আমরা দেখব যে নন কর্ডেট প্রাণীতে কিন্তু কখনোই ভ্রূণোত্তর মানে পায়ুত্তর লেজ থাকবে না। তারপরে স্নায়ু রজ্জুটা অনেক সময় নন কর্ডেটদের ক্ষেত্রে গ্রন্থিযুক্ত, কর্ডেটদের ক্ষেত্রে গ্রন্থিবিহীন, এবং এটা
সাধারণত উমকিয় দেশে স্নায়ুরজ্জু থাকে, কর্ডেটদের ক্ষেত্রে পৃষ্ঠদেশে থাকবে, নন কর্ডেটদের ক্ষেত্রে উমকিয় দেশে থাকবে। রক্ত সংবহনতন্ত্রের ক্ষেত্রে আমরা দেখব যে নন কর্ডেটদের হৃৎপিণ্ড থাকে পৃষ্ঠদেশে, কর্ডেটদের হৃৎপিণ্ড থাকে উমকিয় দেশে। তো এই যে ডিফারেন্সগুলো আমরা এরকম দেখতে পারি। তারপরে রক্তে হিমোগ্লোবিন রক্ত রসের মধ্যে অবস্থান করে, আর কর্ডেটদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা লোহিত রক্ত কণিকায় অবস্থান করে। তাহলে এইখানেও আছে। তারপরে হেপাটিক পোর্টাল শিরা, সাধারণত আমরা দেখবো যে নন কর্ডেটে কোনো পোর্টাল শিরাতন্ত্র থাকে না, বা হেপাটিক পোর্টাল শিরা থাকে না। আমরা দেখবো যে কর্ডেটদের ক্ষেত্রে হেপাটিক পোর্টাল শিরা থাকে। ত্বক থেকে আমরা দেখবো নন কর্ডেটদের ত্বক থেকে ত্বকের মধ্যে আলোক সংবেদী অঙ্গ থাকে, ত্বকীয় আলোক সংবেদী অঙ্গ থাকে, যেটা কর্ডেটদের ক্ষেত্রে না। তো এইভাবে আমরা দেখি অনেকগুলো বৈশিষ্ট্যগত, এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা এদেরকে কর্ডেট প্রাণীদের, আমরা এই বৈশিষ্ট্য নন কর্ডেট প্রাণীদের এই বৈশিষ্ট্য মাধ্যমে আমরা কর্ডেট নন কর্ডেটের মধ্যে যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটাও আমরা কিন্তু এখানে অবজার্ভ করতে পারি। ডিফারেন্স সম্পর্কে আমরা বা এই দুই পরের প্রাণীদের পার্থক্য নিয়ে আমরা কথা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মানে প্রাণী জগতের যে পর্বগুলো আছে সেই পর্বগুলো নিয়ে আমরা 2-4টা কথা বললাম। আমি এবার যে কাজটি করব সেটা হলো, আমরা যে এই যে আমাদের 20টা পর্ব আছে, আমরা যে আমাদের এই 9টা পর্ব আছে, আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে এই পর্বগুলো নিয়ে একটু পর্বের সাথে পরিচিত হব। আমার কাজ হলো আমি তোমাদেরকে একটু মানে জাস্ট বেসিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ধরিয়ে দিব। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো যেটা তোমাদের জন্য অনেকটা সহজভাবে তোমরা বুঝতে পারবে। কারণ এই শ্রেণীবিন্যাস পড়তে গেলে আমাদের কিভাবে পড়বো, আমরা এই জায়গাটা আমরা এখন যে পড়াটা শুরু করবো আমরা কিভাবে পড়বো, একটা জিনিস মনে রাখবো। আমাদের এই পড়াটার মূল যে ধরন, যে কৌশলে আমরা পড়বো, সেখানে আমরা প্রত্যেকটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো পড়বো এবং এমন বৈশিষ্ট্য পড়বো বা এমন প্রাণী, যেমন আমি যখন একটা পরিপেরা পর্বের প্রাণী নিয়ে কথা বলবো তখন তোমাদের কিন্তু একটা পরিপেরা পর্বের প্রাণী তোমাদের চোখ বন্ধ করলে তোমাদের চোখের সামনে ভেসে উঠতে হবে। হ্যাঁ, পরিপেরা পর্বের প্রাণীগুলো আমাদের কিন্তু খুবই অপরিচিত। আমরা দেখবা যে মিঠা পানিতে যখন একটা পুকুরে, গ্রাম অঞ্চলে পুকুরে তোমার জাল ফেলা হয় বা মাছ ধরা হয়, তখন পুকুরের পাশে যে ঝোপঝাড়গুলো থাকে, ঝোপঝাড়ে দেখবা যে ঢালের গায়ের মধ্যে এরকম মোটা একটা কেমন যেন, এক সময় আমরা গ্রাম দেশে এটাকে বলা হয় চিংড়ি যে মল ত্যাগ করে সে মল ভাবা হয়, এটাকে হাত দিয়ে দলের কাঁটা কাঁটা ধারালো লাগে, এরকম একটা ডালের গায়ের মধ্যে এরকম থাকে। এগুলো কিন্তু স্পঞ্জ, এটাই পরিপেরা পরের প্রাণী। এটা অধিকাংশই সামুদ্রিক, মিঠা পানিতেও আছে, আমরা এগুলো দেখি গ্রাম অঞ্চলে, আমরা হয়তো চিনি না। তো এই ধরনের প্রাণীগুলো যদি আমরা চিনার চেষ্টা করি, বা তোমাদের ল্যাবেও প্রতিটা কলেজের ল্যাবে প্রাণীগুলো আছে, তোমরা অবসর সময়ে বা যখন স্বাভাবিক হবে তোমরা প্রাণীগুলো দেখো, বা আর এখন পড়ার সময় তুমি যদি বইতে যে ছবিগুলো দেওয়া আছে ছবিগুলোর দিকে একটু তাকাও, ছবির সাথে মিলিয়ে বৈশিষ্ট্যের সাথে মিল করে পড়ো, তখন দেখবা যে পড়াগুলো মনে থাকবে সহজে। আর প্রত্যেকটা এইভাবে তুমি প্রাণীর সাথে কম্পেয়ার করে, প্রাণীর সাথে বৈশিষ্ট্যের সাথে দেখে তোমরা আলোচনা পড়বা। পাশাপাশি তোমরা প্রত্যেকটা পর্বের 2-3টা করে উদাহরণ, হ্যাঁ, যে প্রাণীর নাম তোমরা মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবো যে এই অন্য আর কিছু লাগবে না। আমরা দেখো প্রথমত আসি আমরা পরিফেরা শব্দটা আসছে কোথা থেকে? পোরাস থেকে। পোরাস মানে পোর মানে ছিদ্র। এই পোরাস আর ফেরন বা ফেরা শব্দ অর্থ হলো বহন করা, অর্থাৎ ছিদ্র বহনকারী প্রাণী। হ্যাঁ, যেমন কথাটা আসছে পোরাস থেকে, পরিফেরা শব্দটা আসছে পোরাস, PORUS। পোরাস থেকে পোর কথাটা আসছে। হ্যাঁ, পোরাস থেকে পোর কথাটা আসছে, অর্থাৎ যেটা শব্দ অর্থ ছিদ্র, এটা একটা গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দ থেকে এটা এসেছে। তাহলে এইখান থেকে আমরা, অর্থাৎ এই জন্য পরিফেরা পরের প্রাণীদেরকে আমরা ছিদ্রাল প্রাণী বলি, ছিদ্রযুক্ত প্রাণী বলি, অর্থাৎ এদের সমগ্র দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। রবার্ট গ্রেন্ট 1836 সালে প্রথম এই প্রাণীদেরকে শনাক্ত করেন। আমরা দেখি এই পর্যন্ত এই পর্বের প্রাণীর সংখ্যা, অর্থাৎ পরিফেরা পর্বে প্রাণীর সংখ্যা প্রায় 8659টি প্রাণী এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই পর্ব, তাহলে এরা সাধারণভাবে স্পঞ্জ নামে পরিচিত। দেহে অসংখ্য ছিদ্রযুক্ত, দেহের মধ্যে বিভিন্ন ধরনের কাঁটা থাকে। হ্যাঁ, কাঁটা যত এই জন্য ধারালো, এবং এরা দেখতে অনেকটা ডালপালা যুক্ত গাছের মতো, ফুলদানির মতো, ঘণ্টার মতো, কোনোটা বাটির মতো, কোনোটা গোলাপি রঙের, কোনোটা মানে উজ্জ্বল অনুজ্জ্বল উভয় রঙের হতে পারে, কোনোটা লাল, কমলা, নীল, বেগুনি, গোলাপি, বিভিন্ন রঙের এগুলো হতে পারে। এবং আমি শুরুতে একবার বলেছিলাম যে এই প্রাণীরা অধিকাংশই সামুদ্রিক।
হ্যাঁ, কিছু কিছু প্রাণী আছে মিঠা পানিতে বাস করে, এবং মিঠা পানির প্রাণীগুলো সাধারণত একটু ডার্ক কালারের হয়ে থাকে, অতটা এই যে কালারফুল প্রাণীগুলো আমরা মিঠা পানিতে খুবই কম পাবো। মিঠা পানির বাসিন্দাগুলো অল্প কিছু, যেমন স্পঞ্জিলিডি গোত্রের কিছু এই প্রাণী আমরা স্পঞ্জ পাবো, যেগুলো এই মিঠা পানিতে বা ইয়েতে বাস করে। আমরা যদি এখন আসি যে আমরা বৈশিষ্ট্যগুলো যদি দেখি, আমরা প্রথমে দেখব যে এরা হলো কোষমাত্রার প্রাণী। কোষমাত্রার প্রাণী মানে হলো এদের, ওই যে আমরা একটু আগে বলেছিলাম একটা যে প্যারাজোয়ান প্রাণী। এরা প্যারাজোয়া মানে এদের দেহের বিভিন্ন কোষ বিভিন্ন কাজ করে। এক একটা কোষ কোনটা আত্মরক্ষার, কোনটা খাদ্য পরিপাক, বিভিন্ন রকমের কাজ করে, কোনটা কঙ্কাল তৈরি করে, এরকম বিভিন্ন কাজ করে, এবং সবগুলোর কাজে সমন্বিত কাজে ওই প্রাণীটার কাজ। তাহলে এরা এই জন্য এদেরকে বলছি আমরা এরা কোষীয় মাত্রার প্রাণী। এদের দেহে তখন এখনো কি হয় না, কোনো তৈরি হয় না, এই টিস্যু তৈরি হয় না, এরা টিস্যু লেভেলে যায়নি, অর্থাৎ এরা কোষমাত্রার প্রাণী। তারপরে এদের দেহের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে, ছিদ্রগুলোকে অস্টিয়া নামে পরিচিত। আমরা যদি একটা স্পঞ্জ দেখি যে এরকম ভাবে, আমরা যদি এই পর্বের প্রাণীতে আমরা যদি এরকম দেখা যাবে এরকম গায়ের মধ্যে অসংখ্য ছিদ্র, সমগ্র দেহের মধ্যে এরকম ছিদ্র আছে, ছিদ্রযুক্ত। আমরা যদি এরকম দেখি এইরকম, তাহলে এটা অনেকটা ফুলদানির শেপ এরকম দেখবো আমরা। এবং এদের এই যে ছিদ্রগুলো, এই যে ছোট ছোট গায়ের মধ্যে ছিদ্র, এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে, আর এই ছিদ্র দিয়ে দেহের ভিতরে পানি প্রবেশ করবে। এরকম ছিদ্রগুলো থাকবে, এই ছিদ্র দিয়ে দেহের মধ্যে পানি প্রবেশ করবে অস্টিয়া দিয়ে। আর ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, আমরা যদি দেখি তাহলে এরকম দেখবো যে এটা দ্বিস্তর এইরকম ভাবে এরকম মাঝখানটা ফাঁকা। আমরা যদি এটা কাটলেও দেখবো মাঝখানটা ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় স্পঞ্জোসিল। স্পঞ্জোসিল বলা হয়, অর্থাৎ ভিতরে স্পঞ্জদের বা এই ধরনের প্রাণীদের দেহের ভিতরে যে ফাঁকা জায়গাটা, সেটাকে স্পঞ্জোসিল বলা হয়, যেটার আমরা আরেকটা নাম বলি, এটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলি এইরকম। আর উপরে যে ছিদ্র, এখান দিয়ে পানি ঢুকবে, স্পঞ্জোসিলে যাবে, এবং উপরের এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে, এটাকে বলা হয় অস্কিউলাম। অর্থাৎ যে উপরের দিকে যে ছিদ্রটা থাকে, যেটা দিয়ে পানিটা বাইরে বেরিয়ে যায়, এই ছিদ্রটাকে বলা হয় অস্কিউলাম। তাহলে অস্কিউলাম দিয়ে অস্টিয়া দিয়ে পানি ঢুকবে, স্পঞ্জোসিল হয়ে এটা অস্কিউলাম দিয়ে বাইরে ছিদ্রপথে বাইরে বেরিয়ে যাবে। তারপরে এদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের দেহের মধ্যে বৈশিষ্ট্যমণ্ডিত ক্যানেল সিস্টেম বা নালীতন্ত্র থাকে। অর্থাৎ এই যে আমরা এখান থেকে দেখি, এখান থেকে যে বাইরে থেকে ছিদ্র থাকে, ছিদ্র দিয়ে এটা এই জায়গাগুলো অনেকটা এইরকম। আমরা যদি এরকম দেখি যে এইরকম এইরকম, যে এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এখানে ছিদ্র, এরকম। এবং এখান দিয়ে এই অস্টিয়া দিয়ে পানি, এটা অস্টিয়া, এখানে আরেকটা ছিদ্র, এবং এখান দিয়ে পানি ঢুকে এই পথে গিয়ে এখানে চলে যাবে। অর্থাৎ এইখান দিয়ে পানিটা ঢুকবে, এই পথে গিয়ে এইখান দিয়ে ভিতরে চলে যাবে, এবং এইভাবে। তাহলে এই যে সমগ্র দেহের মধ্যে এই কোষের ফাঁকে ফাঁকে এক ধরনের নল থাকে, এবং পোরোসাইট নামক বিশেষ কোষ দিয়ে এই নলগুলো তৈরি হয়। এই ধরনের সিস্টেমকে এরা আমরা বলি নালীতন্ত্র। এবং এই বৈশিষ্ট্যমণ্ডিত নালীতন্ত্র শুধুমাত্র আমরা পরিফেরা পর্বেই দেখব, আর কোনো প্রাণীতে আমরা এরকম দেখব না। এবং এদের আমরা একটু আগে বলেছিলাম, এরা যেহেতু প্যারাজোয়ান প্রাণী, এদের দেহে বিভিন্ন রকমের কোষ থাকে, এক এক কোষ এক এক কাজ করে। তার মধ্যে এই যে কোয়ানোসাইট, অ্যামিবোসাইট, পোরোসাইট, পিনাকোসাইট, এই ধরনের আমরা বিভিন্ন রকমের কোষ দেখি। কোষগুলো এক এক কাজ করে, এবং এই কোষ শুধু যেহেতু টিস্যু নাই, টিস্যু তৈরি হয় না, কোনো অঙ্গ তৈরি হয় না, কোষগুলো, এবং এই কোষগুলোকে আবার ধরে রাখার জন্য, দেহের কাঠামো তৈরি করার জন্য কোষের ফাঁকে ফাঁকে এইরকম সুচালো বেশ কিছু এরকম কিছু কাঁটা থাকে, কিছু কাঁটা থাকে এইরকম, কিছুটা কাঁটা থাকে এইরকম, মানে বিভিন্ন রকমের কাঁটা থাকে। কাঁটাগুলোকে বলা হয় স্পিকিউল। তো স্পিকিউল থাকা এই পর্বের আরেকটা বৈশিষ্ট্য, যে বিভিন্ন রকমের স্পিকিউল তোমরা বইয়ে দেখবা, এই যে বিভিন্ন রকমের স্পিকিউল থাকে। এই যে স্পিকিউলগুলো সাধারণত এই কোষগুলোকে, এই যে নালীতন্ত্র, এই যে স্পিকিউল, এবং স্পিকিউলগুলো এই কোষগুলোকে বিভিন্ন জায়গায় একটা কাঠামোবদ্ধভাবে ধরে রাখার কাজ করে।
এবং এই যে এদের যে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে, সেই নালীতন্ত্র তৈরিতে এই স্পিকিউলের ফাঁকে ফাঁকে কোষগুলো অবস্থান নিয়ে নালীতন্ত্র তৈরিতে সহায়তা করে। আবার মাঝে মাঝে এদের স্পঞ্জিন নামক এক ধরনের প্রোটিন তৈরি, এক ধরনের জৈব বস্তু দিয়ে তৈরি উপাদান থাকে, যেগুলো এই তাদের দেহ কাঠামো তৈরিতে। স্পিকুলের ফাঁকে ফাঁকে স্পঞ্জিন নামক প্রোটিন জাতীয় পদার্থ থাকে, যেগুলো এদের যে মূল কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা যদি দেখি যে এই পরিফেরা পর্বের প্রাণীদেরকে দেখবো যে আমরা পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত নিশ্চল। আমরা এর আগে বলেছিলাম আমি শুরুতে যে আমাদের মিঠা পানির পুকুরের মধ্যে আমরা যে গাছের ডালের মধ্যে দেখবো যে এই পরিফেরা পর্বে কিছু প্রাণীদের যে কাঠামো আমরা গাছের ডালের মধ্যে এরকম নিশ্চল অবস্থায় এরকম পাবো। হ্যাঁ, ঠিক একইভাবে এরা সামুদ্রিক বা মিঠা পানি যে কোনো জায়গায় যে প্রাণীরা পাবো, এরা দেখবো যে আমরা এরা নিশ্চল। এরা অধিকাংশ প্রায় সকল প্রাণী এরা নিশ্চল, সেসাইল, এরা চলাফেরা করতে পারে না। কিন্তু এদের লার্ভা অবস্থা যেটা অপরিণত দশা, সেই অপরিণত দশাটা এরা সচল। এবং এই সময় আমরা দেখবো যে এদের অ্যাম্ফিব্লাস্টুলা নামক এক বিশেষ ধরনের সচল সক্রিয় অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা নামক একটা বিশেষ ধরনের লার্ভা দশা থাকে, যারা সক্রিয় সাঁতার কেটে বেড়ায় এবং এদের থেকে এরা পরবর্তীতে এই নিশ্চল অবস্থায় পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয়। আমরা যদি পরিফেরা পর্বের দেখি, প্রাণীর উদাহরণ হিসেবে আমরা জানতে চাই, তাহলে আমরা দেখব যে পরিফেরা পর্বের প্রাণীতে আমরা 3টা শ্রেণী আছে, 3 শ্রেণীতে বিভক্ত। যেমন ক্যালকারিয়া একটা শ্রেণী আছে, ক্যালকারিয়া শ্রেণীতে বেশ কিছু বড় বড় আকৃতির, যেটাকে আমরা মটকা স্পঞ্জ বলি, একটু বড় আকৃতির স্পঞ্জ। তারপরে সরু সরু লম্বাটে যে স্পঞ্জগুলো থাকে, যেটাকে আমরা হ্যাকটাকটেনিডিলা বলি, টেনিডিলিডা। তারপরে আরেকটা আছে তোমার ড্যামোস্পঞ্জিয়া। তো আমরা দেখবো যে পানিতে, মিঠা পানিতে যে স্পঞ্জগুলো থাকে, স্পঞ্জিলা সহ এই ধরনের স্পঞ্জগুলো থাকে। যেমন আমরা এখানে যদি এমনি উদাহরণ হিসাবে যাই, তাহলে স্কাইপা, তারপরে হলো সাইকন, তারপরে হলো স্পঞ্জিলা। তাহলে এরকম আমরা উদাহরণ আমরা দেখতে পাই আর কি স্পঞ্জদের মধ্যে। এবার আসলে আমরা দ্বিতীয় আরেকটা পর্ব নিয়ে আমরা একটু কথা বলবো। আরেকটা পর্ব আছে, যে পর্বটাকে আমরা বলবো নিডারিয়া একটা পর্ব আছে। আমরা একটু নিডারিয়া পর্বের প্রাণীদেরকে দ্বিতীয় পর্বটা আমরা একটু আলোচনা করি। নিডারিয়া এটা আরেকটা পর্ব, প্রাণী জগতের দ্বিতীয় পর্ব হলো নিডারিয়া। এবং নিডারিয়া, যদি আমি এটা আন্ডারলাইনের ব্যাপার না, এটা পর্বের নামের নিচে আসলে দাগ দেওয়া হবে না, এটা হলো ফাইলাম 2। আমরা নিডারিয়া পর্বটা সম্পর্কে আমরা একটু দেখব। নিডারিয়া পর্বটা শব্দটা আসছে নিডি থেকে, NIDE, নিডি। এই নিডি একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ নিডি অর্থ হলো রোম বা কাঁটা, আর এরিয়া শব্দ একটা ল্যাটিন শব্দ, এরিয়া অর্থ বহন করা বা কানেক্ট উইথ, অর্থাৎ যেটার সাথে যুক্ত, অর্থাৎ কাঁটাযুক্ত এই প্রাণীদেরকে আমরা নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত করে ফেলেছি। নিডারিয়া পর্বের প্রাণীদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটা। 1888 সালে হ্যাচেক নামক একজন বিজ্ঞানী প্রথম এই পর্বটাকে শনাক্ত করেন এবং এই পর্বের প্রাণীদের নামকরণ করেন। আমরা যদি একটু পরিচিতি দেখি এই পর্ব সম্পর্কে, যে এই পর্ব আমরা এর আগে বলেছিলাম যে রেডিয়েটা অন্তর্ভুক্ত এই প্রাণীরা, অর্থাৎ এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম দেহে টিস্যুতন্ত্র নিয়ে দেহটা গঠিত, এরকম টিস্যুযুক্ত দ্বিপার্শ্বীয় প্রতিসম মুক্ত সাঁতারু প্রাণীরা এর অন্তর্ভুক্ত, অর্থাৎ এরা টিস্যু মাত্রার প্রাণী। এরা এই ধরনের। এবং এই পরের প্রাণীদের মধ্যে আমরা যদি সমুদ্র উপকূলে বেড়াতে যাই, তাহলে দেখবো সমুদ্রের তীরবর্তী বেলাভূমিতে প্রচুর পরিমাণে জেলিফিশ দেখা যায়। থকথকে জেলির মতো এরকম বস্তু পড়ে আছে, এগুলো আসলে জেলিফিশ। বিভিন্ন রকমের জেলিফিশ থাকে। অরেলিয়াটা আমরা আমাদের এই লোকালিটিতে, আমাদের সমুদ্র উপকূলে প্রচুর পরিমাণে আমরা অরেলিয়া নামক জেলিফিশটা দেখতে পাই। এছাড়া এই পর্বের আবার অনেক সময় দেখা যায় পাখির পালকের মতো কিছু, মানে মনে হবে যে পাখির পালক বা গাছের ডালের মতো একটা অংশ পড়ে আছে। আসলে এগুলো কিন্তু এই পর্বের প্রাণীদের কাঠামোটা অনেকটা এইরকম। এর মধ্যে যে পেন্নাটুলা, গর্গনিয়া, প্লামুলারিয়া,
এই ধরনের বেশ কিছু প্রাণী আছে যেগুলো দেখতে এরকম, এবং এরা সমুদ্রের খুব সুন্দর সুন্দর প্রাণী হিসাবে বিবেচিত। এদেরকে আমরা ফ্লাওয়ার অফ দ্য সি বা সমুদ্রের ফুল বলে থাকি এই পর্বের প্রাণীদেরকে। এবং আরেকটা জিনিস তোমরা জেনে থাকবা যে এই পর্বের একটা বড় অংশ প্রবাল রূপে, প্রবাল গঠনকারী প্রাণী। যেমন তোমরা যদি কখনো সেন্ট মার্টিন উপকূলে যাও বাংলাদেশের, তাহলে সেখানে দেখবে প্রচুর পাথরের মতো বস্তুগুলো পড়ে আছে। আসলে এগুলো কিন্তু এই পর্বের যে প্রবাল কীট আছে, প্রবাল কীটের দেহনিঃসৃত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত যে বহি আবরণটাই হলো এই প্রবালগুলো। এই প্রবালের জীবিত অবস্থায় এর মধ্যে কিন্তু প্রবাল কীটগুলো বসবাস করত। হ্যাঁ, মরার পরে এগুলো বা ওই প্রবাল কীটগুলো মারা গেলে এটা পাথরটা হয়তো পাথরের মতো এগুলো শক্ত কাঠামোগুলো পড়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীরটা অবস্থিত হলো অস্ট্রেলিয়ার উত্তর উপকূলে, এবং সেটা আমরা গ্রেট ব্যারিয়ার রিফ নামে পরিচিত। এটা প্রায় 26 কিলোমিটার চওড়া এবং 2000 কিলোমিটার লম্বা এলাকাব্যাপী এই গ্রেট ব্যারিয়ার রিফ অবস্থিত, পৃথিবীর সবচেয়ে। এবং সারা পৃথিবীতে যত সামুদ্রিক প্রাণী আছে তার প্রায় 25% প্রাণী এই প্রবাল অঞ্চলগুলোতে বসবাস করে। এবং এটা নিডেরিয়া সমৃদ্ধ এই সামুদ্রিক অঞ্চলগুলোকে আমরা সি রেইন ফরেস্ট বলে থাকি, অর্থাৎ সমুদ্রের রেইন ফরেস্ট। স্থলভূমির রেইন ফরেস্ট যেমন তোমার যে জীব বৈচিত্র্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক একইভাবে সামুদ্রিক পরিবেশের এই নিডেরিয়া সমৃদ্ধ প্রাণী সমৃদ্ধ, নিডেরিয়ান প্রাণী সমৃদ্ধ অঞ্চলগুলো সামুদ্রিক রেইন ফরেস্ট নামে। এখানে বিপুল পরিমাণে প্রাণী এখানে বিচরণ করে। এটা সামুদ্রিক রেইন ফরেস্ট, জীব বৈচিত্র্যের হটস্পট নামে এগুলো পরিচিত। আমরা এখন নিডেরিয়া পর্বের প্রাণীদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। যদি আমরা যে দেখব, আমরা নিডেরিয়া পর্বের প্রাণীদেরকে প্রথম হলো আমরা এদেরকে অরীয় প্রতিসম প্রাণী। এরা আমরা রানী যে রেডিয়েটার অন্তর্ভুক্ত হওয়াতে এটা অবশ্যই এরা অরীয় প্রতিসম, হ্যাঁ, প্রতিসাম্যতার দিক থেকে। এবং এই প্রাণীর পরের প্রাণীরা হলো দ্বিস্তরী প্রাণী, অর্থাৎ এদের ভ্রূণী অবস্থায় যেই অ্যাক্টোডাম আর বাইরের দিকে ছিল, বাইরের দিকে অ্যাক্টোডাম, ভিতরের দিকে অ্যান্ডোডাম, অ্যাক্টোডাম এবং অ্যান্ডোডাম এই দুই স্তর, এবং মাঝখানে যে স্তরটা, দুই স্তরের মাঝে সেখানে মেসোগ্লিয়া নামক জেলির মতো থকথকে যে তরল উপাদান দ্বারা মাঝখানের কাঠামোটা ছিল, সেই জায়গাটা অর্থাৎ অ্যাক্টোডাম, অ্যান্ডোডাম এবং মেসোগ্লিয়া, এদের সমন্বয়ে মাঝখানে মেসোগ্লিয়া। এইভাবে দ্বিস্তরী প্রাণী, এরা দ্বিস্তরী প্রাণী, ভ্রূণীয় দুইটা স্তর থেকে এদের উৎপত্তি। এবং এদের আরেকটা কথা আমরা বলছি, আমরা প্রথমে এদের নামকরণ করেছি নিডারিয়া নিয়ে, তাহলে নিডারিয়া নিটি থেকে আসছে। অর্থাৎ এই পর্বের প্রাণীদের একটা বৈশিষ্ট্য হলো এদের বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত নিউরোসাইট বা নিউরোব্লাস্ট কোষ থাকে, এবং এই নিউরোসাইট বা নিউরোব্লাস্ট কোষের মধ্যে কোষে এক ধরনের বিষাক্ত থলি থাকে, কাঁটাযুক্ত নিউরোসিলযুক্ত বা কাঁটাযুক্ত বিষাক্ত থলি। এই থলিটাকে আমরা বলি নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্ট সমৃদ্ধ, নেমাটোসিস্ট যুক্ত এই প্রাণীরা, এরা এই প্রাণীরা এই বিশেষ করে তাদের যেই নিডোব্লাস্টে বা নেমাটোসিস্টের মধ্যে যে বিষাক্ত হিপনোটক্সিন থাকে তার দ্বারা তারা আত্মরক্ষার কাজ করে থাকে। এটা আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, খাদ্য শিকার, চলন, বিভিন্ন কাজে এই কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আসি আমরা যে এই পর্বের একটা প্রাণী যদি আমরা এরকম দেখি, যেমন আমরা তোমাদের সিলেবাসে একটা প্রাণী আছে, নাম হলো হাইড্রা। আমরা একটা হাইড্রার ছবি যদি আঁকি, তাহলে আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখব। এরপরে সকল প্রাণীতে আমরা দেখব এরকম, আমরা যদি এরকম ভাবে যাই, আমরা এরকম দেখব। হ্যাঁ, এই জায়গায় দেখা গেছে এরকম মুখছিদ্র থাকে, হাইপোস্টোম যেটাকে আমরা বলি, হ্যাঁ, হাইপোস্টোম থাকে। তাহলে এই হাইপোস্টোম বা মুখছিদ্র, এবং এটা দ্বিস্তরী প্রাণী, এরকম দুইটা স্তর থাকে। আমরা দেখব ভিতরটাই যে ফাঁকা জায়গাটা, ইট ইজ কল্ড সিলেন্টেরন, এটাকে সিলেন্টেরন বলা হয়। আমরা যেটা পরিফেরার ক্ষেত্রে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা স্পঞ্জোসিল বলেছি, নিডেরিয়ার ক্ষেত্রে এটাকে আমরা সিলেন্টেরন বলবো। এটাও আরেকটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নামে পরিচিত, এটাও গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই সিলেন্টেরনটা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর নামে পরিচিত। এখানে খাদ্য পরিপাকের কাজ হয়, এখানে শ্বসনের কাজ হয়, এখানে রেচনের কাজ হয়, বিভিন্ন রকমের কাজ হয়ে থাকে এখানে। এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা খাদ্য পরিপাক, এদের দুই রকমের পরিপাক হয়। একটা বলছি আমরা অন্তঃকোষীয় পরিপাক, আর একটা হলো বহিঃকোষীয় পরিপাক। অর্থাৎ কিছু খাবার এই এনজাইম, এদের পুষ্টিকোষ থাকে, সেখান থেকে নিঃসৃত এনজাইম এর মাধ্যমে, তারপর গ্রন্থি কোষ থাকে, এনজাইমের মাধ্যমে এই জায়গাটাতে বিশেষ করে
খাদ্যের একটা পরিপাক, এটা বহিঃকোষীয় পরিপাক। এই অর্ধ পরিপাকৃত খাবারটা আবার যে পুষ্টিকোষের মধ্যে যায়, এই সেই পুষ্টিকোষের মধ্যে যাওয়ার পরে সেখানে কোষের ভিতরে আরেক ধরনের পরিপাক হয়, এটাকে বলা হয় অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এই দুই ধরনের পরিপাক হয়। এই পরের প্রাণীতে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পলিমরফিজম বা বহুরূপতা। এই পরের প্রাণীরা তাদের কাজের ভিত্তিতে কখনো আত্মরক্ষার কাজ করে, তখন এটাকে আমরা ব্লাস্টোস্টাইল বলে থাকি। কখনো বংশবৃদ্ধির যৌন জননের কাজ করে, তখন এটাকে আমরা মেডুসা বলি। কখনো অযৌন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, তখন এটাকে পলিপ বলি। কখনো এটা নিশ্চল, যেটা পলিপ নিশ্চল, সচলটা মেডুসা নামে পরিচিত। তাহলে এইভাবে বিভিন্নভাবে তারা রূপান্তরিত, বিভিন্নভাবে পরিবর্তিত হয়, যে কারণে এই পরের প্রাণীতে আমরা এই পলিমরফিজম বা বহুরূপতা দেখে থাকি। একই প্রজাতির প্রাণী কিন্তু তাদের কাজের জন্য তাদের কাঠামোটা ভিন্ন ভিন্ন হয়ে যায়, আকৃতি ভিন্ন হয়ে যায়। এই জন্য আমরা এখানে বিশেষ করে পলিপ আর মেডুসা, মুক্ত সন্তরণশীল মেডুসা এবং নিশ্চল পলিপ দশা আমরা এই পরের প্রাণীতে পেয়ে থাকি। এদের মধ্যে আমরা দেখবো যে অধিকাংশ প্রাণী আসছে নিশ্চল, যারা সেসাইল, কোনো বস্তুর গায়ে আবদ্ধ থাকে। কিছু আছে মুক্ত, অবশ্যই আমরা জেলিফিশ বা এই ধরনের প্রাণীগুলোকে আমরা মুক্ত অবস্থায় দেখি, হাইড্রাকে আমরা মুক্ত অবস্থায় দেখি এরকম। তারপরে এদের জীবনে বিশেষ করে এক ধরনের লার্ভা দশা, মুক্ত সন্তরণশীল লার্ভা, সেসাইল হোক, প্রাণীটা সেসাইল বা অ্যাক্টিভ যাই হোক না কেন, নিশ্চল বা সক্রিয় যাই হোক না কেন, কিন্তু এদের লার্ভাটা সর্বদা সক্রিয়। এদের লার্ভা যেমন প্ল্যানুলা নামক এক ধরনের লার্ভা, প্ল্যানুলা নামক যে লার্ভা দশা, এই লার্ভা আমরা এই পর্বের প্রাণীতে দেখে থাকি। এই পর্বের বেশ কিছু প্রাণী আছে যারা এই স্বাদু পানিতে বাস করে, এবং এদের অধিকাংশ প্রাণী, ম্যাক্সিমাম প্রাণী হলো সামুদ্রিক। সমুদ্রের পরিবেশে প্রায় 10,203টি প্রজাতি আছে, তার মধ্যে অধিকাংশই অল্প হাতে গোনা কয়েকটা প্রজাতি মিঠা পানিতে বাস করেন, অথবা সবাই সামুদ্রিক। এখানেও আমরা দেখব অ্যাজ ইউজুয়াল 4টা শ্রেণী আছে এই পর্বের প্রাণীগুলোকে, অর্থাৎ নিডারিয়া পর্বটাকে আমরা 4টা শ্রেণীতে বিভক্ত করতে পারি। তার মধ্যে আছে হাইড্রোজোয়া, যার মধ্যে আমরা এই হাইড্রাটা পড়ব। তারপরে স্কাইফোজোয়া আছে, তারপরে কিউবোজোয়া আছে এবং অ্যান্থোজোয়া আছে। কিউবোজোয়াটা সাধারণত আমরা অ্যান্থোজোয়া সেটা সমুদ্রের পালক নামে পরিচিত। এবং তো আমরা এইভাবে ইয়াতে দেখি। তার মধ্যে আমরা যদি উদাহরণ হিসাবে করি, আমরা যেহেতু আমাদের কমন প্রাণীটা আছে হাইড্রা, আমরা এই হাইড্রা আমরা উদাহরণ হিসাবে ওভেলিয়া আছে, ওবেলিয়া, হাইড্রা, ওবেলিয়া, অরেলিয়া, গর্গোনিয়া, মুলারিয়া, পেন্নাটুলা, এরকমের অনেক প্রাণী আছে আমরা এই পর্বে পড়তে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 2টা পর্ব নিয়ে আজকে আলোচনা করলাম। টোটাল পর্বের একটা সিনারিও আমরা আলোচনা করেছি। প্রথমে বিশেষ করে আমরা বলছি হিকম্যানের যেই দ্য ইন্টিগ্রেটেড প্রিন্সিপালস অফ জুলজি পুস্তকের যেই ক্লাসিফিকেশনটা আছে, আমরা সেটার আলোকে আমরা আমাদের আজকে পড়া শুরু করেছি। এবং আমরা সেই পুরো পর্বগুলো নিয়ে, মেজর মাইনর পর্বগুলো নিয়ে একটা আউট ভিউ, অর্থাৎ একটা সাধারণ চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের জন্য আমি। আর আরেকটা জিনিস হলো, আমরা আজকে যে 9টা পর্বের মধ্যে আমরা 2টা পর্ব নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু পর্ব নিয়ে আলোচনা করব, এবং এইভাবে আমরা আমাদের পাঠ নিয়ে এগিয়ে যাব। আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে, এবং আমার যে লেসনগুলো আমি দিচ্ছি তোমরা রেগুলার লেসনগুলো অনুসরণ করে সামনে এগিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো সুস্থ, সুন্দর এবং নিরাপদে তোমাদের এই সময়টা অতিবাহিত করো, এবং পাশাপাশি তোমাদের পড়াশোনার কাজটাকে এগিয়ে নিয়ে যাও, চালিয়ে নিয়ে যাও। এই প্রত্যাশায় সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।